গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, 15তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। মুইন অনিমেষ দেখছে তিনজন ব্যক্তিকে। এরা এখন খুব খুব কাছের মুইনের। তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি, মুইনের পরিবার। এরা এমন হৃদয়বিদারক পরিস্থিতি মুইন কিভাবে সামলাবে তা সে জানে না। এমন পারিবারিক ইমোশনের সাথে মুইনের পরিচিতি নেই। সে বুঝে উঠতে না পেরে অনেকটা সংকোচ নিয়ে আলোর একটা হাত ধরল। মৃদু আওয়াজে আলোকে বলল, মা। ইনশিরাহ ভালো থাকবে। আলো হুহু করে করে কাঁদছে। কেমন দম বন্ধ হয়ে আসছে তার। ওদিকে ইনশিরাহ কাঁদছে সামিনকে শক্ত করে ধরে রেখে। সামিন হাঁপাচ্ছে মেয়েকে আগলে ধরে, লোকটা কথা বলতে পারছে না এখন আর। ইনশিরার বান্ধবীরা এসে আলোকে ধরল। আজান এসে সামিনের থেকে ইনশিরাহকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কিছুতেই কেউ থামছিল না যেন। খানিক বাদে ইরফান এসে বোনের হাত ধরে টানছে, ইহান এসে আলোকে সামলে নিল। সামিন বিড়বিড় করতে থাকে, আমার আম্মাকে কাঁদাবে না তুমি। ইহান নরম গলায় বলল, বড় বাবা স্টপ। ইসির যাওয়ার সময় হয়েছে। ওরা যেতে পারবে এই পরিস্থিতিতে। ইরফান মুখে বর্গীয় শব্দ করে বলল, ও কি কাঁদবে? তোমার মেয়ে নিজেই ওর বরকে কাঁদিয়ে কুল পাবে না। কটা দিন যেতে দাও, দেখবে কে কাকে কাঁদায়। এত কান্নাকাটির মাঝেও এক তৃতীয়াংশ মানুষ হেসে ফেলল ইরফানের কথায়। মুইন মাথা নিচু করে অস্পষ্ট হাসে। ইনশিরাহ বাবার বুক থেকে মাথা তুলে ভাইয়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। ইরফান বলল, কি? সত্যি কথা না? ইনশিরাহ ছুটে এসে ইরফানকে ধরল, এক হাতে টেনে ইহানকেও ধরল। দুই ভাইকে ধরে কেমন বাচ্চাদের মতন কাঁদতে লাগল মেয়েটা। ওরা দুই ভাই থমকে গেল মুহূর্তেই। বোনের চোখের দিকে তাকিয়ে আছে বাকহারা হয়ে। ঋতু কাঁদছে, পরি কাঁদছে, ইনশিরার মামিরা কাঁদছে। শেহা, ইনায়া কাঁদছে। আর সামিন ইয়াসার মির্জা, তাকে মনে হচ্ছে একজন মৃত মানুষ। ইসমাম ইলহাম বোঝাচ্ছে তাকে। শান্ত টানছে হাত ধরে, তাকে একটু বসিয়ে দেওয়ার জন্য। সামিন পারলে মেয়েকে ছাড়ে না, ইনশিরাহও তাই। বাবার পাঞ্জাবি আকরে ধরে রেখেছে। মুইন বেচারা এক এক করে সবার মুখ দর্শন করে। সবার অনুভূতি একই রকম, ভঙ্গুর সবাই। আর সে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক মানুষ। হঠাৎ তার নিজেকে কেমন অপরাধী মনে হলো, একটা সাময়িক অনুভূতি ছিল এটা। মনে হলো সে ইনশিরাহকে এদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। একটু সময় নিয়ে মুইন ফরাজি আস্তে ধীরে বলল, বাবা। আমি কি ইনশিরাহকে আরও কয়েকদিন রাখব আপনার কাছে? আলো চোখ মুছল আঁচলে, নিজেকে সামলে নিয়ে বলল, আরে না না, একদম না। তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও। আমরা ঠিক আছি। সামিন ঠিক নেই। আলো এসে অনুরোধ করল স্বামীকে, এখন বাচ্চামো আপনি করছেন। ওরা আপনাকে এই পরিস্থিতিতে রেখে যাবে। শান্ত হন না। সামিন শান্ত হতে পারছে না, বুক থেকে কিছু একটা ছিঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে তার। সকাল থেকে সন্ধ্যা এই বাড়িময় হেঁটে বেড়াবে না এই মেয়েটা। মেয়েটিকে ফোন করে বলতে হবে, তুই কবে আসবি মা? স্ত্রীর চোখের দিকে তাকায় সামিন, বলে, তোমার কেমন লাগছে জানি না আছিয়া, কিন্তু আমার মন মানছেই না। আমি মনে হচ্ছে মরে যাব। ইনশিরাহ পাপা বলে চিৎকার দিয়ে আবারও জড়িয়ে ধরল সামিনকে। চেঁচিয়ে বলল, আমি যাব না। এদের অবস্থা দেখে মুইন চুপ করেই দাঁড়িয়ে রইল। সে এখন কি করবে? তার কি করা উচিত? কিছুক্ষণ তাকিয়ে থেকে মুইন ইনশিরাহকে উদ্দেশ্য করে বলল, তোমার মন শান্ত হলে বেরোব। যদি তুমি আরও কয়েকটা দিন থাকতে চাও তো। ইনশিরাহ যাবে মুইন। ইহান জবাব দিয়ে বোনকে বড় বাবার থেকে সরিয়ে আনল। মুইন সামিনের দিকে দৃষ্টি দিল। কাঁচাপাকা চুলের, সুদর্শন, শুদ্ধ এই মানুষটির প্রতি এক অন্যরকম টান মুইন বরাবর অনুভব করে, এখন যেন তা চক্রবৃদ্ধি হারে বাড়ছে। নম্রস্বরে বলল, আপনি আমাদের সাথে যাবেন বাবা।
সবাই অবাক হয়ে মুইনের দিকে ফিরল। আলো বলল, এটা হয় বাবা। কি সব বলো? মা ইনশিরাহকে যেতে দেখছে বলে মন মানছে না। ইনশিরাহকে বাবা নিজে তার বাড়িতে রেখে আসলে বাবার এতটা খারাপ লাগবে না। দুটো পরিস্থিতি তার অনুভূতি দুইভাবে সামলাবে। বাবা আমাকে আর ইনশিরাহকে দিয়ে আসুক আমাদের বাড়িতে। ইহান মুইনের দিকে তাকায় তাকায় সামিনের দিকে। কিছুক্ষণ ভেবে বলে, যাবে তুমি ওদের সাথে? যাও বড় বাবা। আমিও যাব চলো। ঋতু বলল, এভাবে কেন যাবি? অসুবিধা কোথায় আন্টি? ওনারা আমাদের পৌঁছে দিয়ে চলে আসবে, সিম্পল একটা ব্যাপার। এতটাও জটিল নয়। মুইন জবাব দেয় তৎক্ষণাৎ। আলো স্বামীর দিকে তাকায়, সামিনের চেহারা দেখে বুঝল সে তার মনের কথা। ছুটতে ছুটতে দোতলায় এসে সামিনের ফোন আর ওয়ালেট নিয়ে নিচে গিয়ে স্বামীর হাতে দিয়ে বলে, যান মেয়ের সাথে। আপনি লোক সুবিধার না, আমি আপনাকে সামলাতে পারবো না। মেয়েকে তার ঘরে পৌঁছে দিয়ে ওদের দোয়া করে দিয়ে আসেন। যান। সামিন এক এক করে সবার মুখের দিকে তাকায়। ইসমাম, ইলহাম, শান্ত, আজানায়াত একই কথা বলতে লাগল। গাড়িতে যখন ইনশিরাহ বসল, তার ঘাড় ধরে নয়, এক হাত ধরে বসিয়ে দেয় ইরফান। ইনশিরাহ গাড়ির জানালার বাইরে মুখ বের করে পোর্চের বাইরে দাঁড়িয়ে থাকা সবার দিকে ভেজা চোখে তাকিয়ে হাসল। ঋতু এসে ইনশিরার বিড়াল মিঠিকে ওর কোলে বসিয়ে দিল। আলো মেয়ের দুহাতে চুমু খায়, এখন আর কাঁদছে না সে। মেয়েকে তাড়া দিয়ে বলে, বাবাকে ধরে বসে থাকো। ইনশিরাহ পাপার গলা জড়িয়ে ধরে বসে রইল। মুইন বসল সামনে, ড্রাইভিং সিটের পাশে। ড্রাইভিং সিটে ছিল ইহান। মারিয়া হাসতে হাসতে বলল, এমন কনে বিদায় আমি এই প্রথম দেখলাম। বাঁচা গেল, আমার কোনো মেয়ে নেই। বিদেশিনী সোফিয়া তখন চোখের পানি মুছতে মুছতে ভাঙা ভাঙা বাংলাতে বলল, আমি তো বাঁচতে পারলাম না মারিয়া। ইনশিরাহ আবারও মাথা বের করে তার ছোট বাবা, মেজ বাবার হাত ধরল, শান্ত বাবার হাত ধরল, মামাদের হাত ছুঁয়ে দিল। তার মন ভরছিল না যেন। শান্ত ওর মাথায় হাত বুলিয়ে বলল, আম্মু গাড়িতে তো এত জায়গা নেই। আমরা কি এখন অন্য গাড়িতে আসব? ইনশিরাহ হাসল। মাথা নেড়ে বলে, না। তোমরা নিজেদের যত্ন নিও। ইরফান চুপচাপ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইহান ভাইকে বলল, তুই যাবি? ইরফান মাথা নেড়ে গম্ভীর হয়ে বলল, ইনু যাবে এখন। আমি এখানে থাকি। ইহান স্বস্তি নিয়ে ভাইকে কয়েক পলক দেখল। কত দায়িত্ববান একটা ভাইয়ের মতো আচরণ করে, অথচ কখনো কখনো এই ছেলে কেন অন্যরকম হয়ে যায়। বাড়ির বড় মেয়ে জামাই বিদায় হল। প্রীতম ছিল নীরব দর্শক এতক্ষণ। এখন যখন তার বধূর পালা এলো, সে গিয়ে সবার কাছ থেকে আবারও বিদায় নিল। প্রীতম যখন ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়, ইরফান একদৃষ্টে তাকিয়ে থাকে তার দিকে। প্রীতম আজ বাইরে তিক্ততাটুকু প্রকাশ না করে বরফ ঠান্ডা গলায় বলে, আসছি। ইরফান নিরুত্তর। ইনায়া কান্না থামিয়ে ভাই আর স্বামীর দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে প্রার্থনা করছে এখানে কোনো তর্কবিতর্ক না হোক। কখনোই যেন আর অমন পরিস্থিতি না হয়। তার স্বামীও তার সবকিছু, তার ভাই বোনও তার সবকিছু। ওখানে কোন তর্কবিতর্ক হলও না। কারণ ইরফান নিশ্চুপ ছিল। ইনায়া এসে সবাইকে রেখে ইরফানকে ধরে বলল, পরশু আমার রিসেপশনে যাবে না ও বাড়ির? ইরফান প্রীতমের দিকে চায়, প্রীতমের মুখভঙ্গি গম্ভীর। দৃষ্টি ঘুরিয়ে ইরফান বোনকে দেখে বলে, ছুটি শেষ আমার, ভালো থাকবি। কটেজ সাজিয়ে দিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক। যদিও মুইনের তরফ থেকে রিসেপশন পার্টির জন্য একটা কমিউনিটি সেন্টার বুক করা আছে, কিন্তু এই কটেজটা মুইন সাজিয়েছে নিজের ইচ্ছেতে। ইনশিরাহ বাবার হাত ধরে গাড়ি থেকে নামল। তার আরেক হাতে মিঠিকে পেঁচিয়ে ধরে রেখেছে। গেটের ঠিক পাশেই একটা বিশাল সাইনবোর্ড। তাতে লেখা, পুলিশ অফিসার্স রেসিডেন্সিয়াল এরিয়া। ইনশিরাহ কখনো এখানে আসেনি।
মাম্মা পাপা বহুবার এখানে ইনভিটেশন পেয়ে এসেছে, তার আশা হয়নি, আসতে ইচ্ছে হয়নি। আজ যখন এলো, একেবারেই এই লোকের বউ হয়ে এলো। কি অদ্ভুত! গাড়ি থেকে কেয়ারটেকারকে জিনিসপত্র নামাতে বলে মুইন গিয়ে কটেজের মেইন লকটা খুলল। কেয়ারটেকার শারাফাত বলল, বুয়া সবকিছু রান্না করে রেখে গিয়েছে স্যার, ম্যাডামের আসার কথা শুনে আপনি যা যা বলেছিলেন সব কিছু করে রেখেছে। মুইন হেসে বলল, ঠিক আছে, ধন্যবাদ। ইহান বোনের দিকে তাকিয়ে বলল, আয়। বাবার হাত ধরে ইনশিরাহ ধীরে ধীরে পা রাখল তার সংসারে। আশেপাশে দৃষ্টি বুলাচ্ছিল সে। একটা অচেনা দুনিয়া, অচেনা পরিবেশ। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সে সবকিছু। তাদের বাড়ির থেকে অতি ক্ষুদ্র একটা কটেজ। বেশ নিরিবিলি। বেশ নয়, একেবারেই নিরিবিলি। মুইনের হইচইফোবিয়ায় আক্রান্ত বউয়ের জন্য উপযুক্ত স্থান। মুইনের 3 দিন লেগেছিল ঘরটাকে তার বউয়ের জন্য সাজাতে। ঘরের প্রতিটি কোণ গোছালো, সর্বত্র শৌখিনতার ছোঁয়া। ঘরে ঢুকে মুইন ওদের 3 জনকে বসতে বলে। শামিন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মেয়ে জামাইয়ের সংসার দেখে নিল এক পলকে। বুকের ভেতর কেমন একটা প্রশান্তিময় অনুভূতি হলো তার। এখন আর আগের মতো হাসফাস লাগছে না। ইহান বড় বাবার দিকে তাকাল। মুইনের বুদ্ধিটা একদমই ভালো ছিল। ইহান শামিনকে বলল, চলো এখন উঠি। ওরা বিশ্রাম নিক। শামিন একটা লম্বা শ্বাস ফেলে ক্লান্ত ভঙ্গিতে মাথা নাড়ে। মুইন বলল, উঠব মানে? তুমি আর বাবা আমাদের সাথে লাঞ্চ করবে? ইহান হেসে মাথা নাড়ল, বলল, তোমাদের পৌঁছে দেওয়ার কথা ছিল। এখন আমরা যাই। আর কোন কথা নয় মুইন। তোমরা বিশ্রাম নাও। ইনশিরাহ বাবার মুখের দিকে তাকায়। শামিন মেয়ের একটা হাত ধরে ঘন ঘন শ্বাস ফেলে বলে, আম্মা পাপা যাক। ইনশিরাহ বিমূঢ় চেয়ে রয় বাবার মুখের দিকে, খানিক বাদে বলে, বলো আসি। মেয়েকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় শামিন। এবার আর থামে না সে, তাড়াহুড়ো করে উঠে মুইনকে আসছি বলে কটেজ থেকে বেরোয়। বসে থাকলে চলবে না, যতক্ষণ বসে থাকবে মন বলবে আরেকটু থাকি মেয়েটার কাছে। এরকম করলে তো চলবে না। ইহানও বোনের মাথায় হাত বুলিয়ে ধীর পায়ে হেঁটে বেরোয় কটেজ থেকে। মুইন গেট পর্যন্ত তাদের এগিয়ে দেয়। শামিন যখন গাড়িতে উঠে বসল, তখন মুইন ঝুঁকে গাড়ির জানালা দিয়ে তাকিয়ে শামিনকে বলল, আপনি ঠিক আছেন বাবা? মাথা নাড়ে শামিন। ইহান গাড়ি স্টার্ট দিতেই সে ক্লান্ত ভঙ্গিতে সিটে গা এলিয়ে দেয়, অস্ফুটে মুইনকে বলে, ভেতরে যাও। রাস্তার ধুলো উড়িয়ে গাড়িটা দৃষ্টি সীমার বাইরে যেতেই গেট বন্ধ করে মুইন কটেজে ফিরে দেখে ইনশিরাহ সোফাতে চুপচাপ বসে আছে। মিঠি তার পাশে চুপচাপ বসে লেজ নাড়াচ্ছে। মুইন ওর ব্যাগেজগুলো হাতে তুলে নিয়ে বলল, আমাদের বেডরুম এদিকে। ইনশিরাহ। আমাদের বেডরুম কথাটাও হঠাৎ অদ্ভুত অনুভূতি দিল ইনশিরাহকে। কিছুক্ষণ বসে থেকে সে উঠে দাঁড়ায়, তার কৌতূহলী দৃষ্টি চারপাশটা দেখছিল খুব ভালো করে। মুইনের চোখ এড়াল না তা। স্বামীর পিছু পিছু ইনশিরাহ তাদের বেডরুমে ঢুকল। চারপাশটাতে এক নজরে চোখ বুলিয়ে ইনশিরাহ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রুমটা তার পছন্দ হয়েছে, একটা সাদামাটা বেডরুম, দুপাশে দুটো খোলা বারান্দা। আলো বাতাসে ভরপুর। ঘরের কাটছাট সত্যিই প্রশান্তিদায়ক, সবকিছু সাদা রঙের। একরাশ স্নিগ্ধতা যেন লেপ্টে আছে সব কিছুতে। মুইন ইনশিরার ব্যাগেজ ঘরের এক কোণে রেখে দিল, হাতের তর্জনী তুলে ইনশিরাহকে ওয়াশরুম দেখিয়ে বলল, ওটা ওয়াশরুম। তোমার প্রয়োজনীয় টয়লেট্রিজ ওখানে রাখাই আছে। ইনশিরাহ মাথা নাড়ল সামান্য। মুইন কাবার্ড থেকে নিজের পোশাক বের করে বলে, আমি পাশের রুমের ওয়াশরুমে যাচ্ছি। মুইন ঘর থেকে বেরোতে ইনশিরাহ ডান পাশের বারান্দার দিকটাতে যায়। পুরো বারান্দাটা হরেক প্ল্যান্টস দিয়ে সাজানো। একপাশে একটা বিশাল দোলনা। ইনশিরাহ বেরিয়ে পশ্চিমের বারান্দার দরজা খোলে। ধীর পায়ে হেঁটে ঘরের প্রতিটা কোণ দেখে, সে কি দেখছে নিজেও বুঝতে পারছে না।
শুধু হাঁটছে, শাড়ির আঁচলটা বড্ড ঝামেলা দিচ্ছিল তাকে। ইনশিরাহ মুখে বর্গীয় শব্দ করে আঁচল টেনে মাম্মার মতন কোমরে গুজে নেয়। মুইন তখনও বেরোয়নি। ইনশিরার কেমন অলসতায় ধরেছে, এসির পাওয়ার বাড়িয়ে সে বিছানার এক কোণে চুপচাপ বসল। ক্লান্তিতে যেন ভেঙে যাচ্ছে শরীরটা। গত এক সপ্তাহের ধকল হঠাৎ যেন মাথাচাড়া দিয়ে উঠল। সে ফ্রেশ হতে না গিয়ে বিছানার এক কোণে গা এলিয়ে দিল চুপচাপ। জায়গাটা, ঘরটা, পরিবেশটা এতটাই নিরিবিলি যে সামান্য পাতা পড়ারও শব্দ হচ্ছিল না। ইনশিরাহ অলস দুপুরে অলস হয়ে দুচোখ বুঝতেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। মুইন গোসল সেরে পাশের রুম থেকে বেরিয়ে এসে এই ঘরে ঢুকল তোয়ালেতে মাথা মুছে নিতে নিতে। ঘরে ঢুকেই তার পা থমকালো এক অদ্ভুত সুন্দর দৃশ্য, তার বহু কাঙ্ক্ষিত একটি দৃশ্য দেখে। এক রমণী, লাল টুকটুকে এক রমণী তার বিছানায় ঘুমিয়ে আছে জোরসড় হয়ে অলস দুপুরে, গভীর নিদ্রায় মশগুল সে। মাথার নিচে তার মেহেদি রাঙা হাত। মুইন মাথা মুছছিল, ক্রমে হাতের গতি থামিয়ে তোয়ালে হাতে দাঁড়িয়ে রইল। অনিমেষে চেয়ে রইল ইনশিরার দিকে। শাড়ির আঁচল কোমরে গোজা, অগোছালো বেশ পুরো, তবুও যেন পরিপূর্ণ লাগছে দৃশ্যটা। একজন পুরুষের দৃষ্টিকোণ থেকে এমন একটি দৃশ্য নারী কায়ার লুক্কায়িত সব সৌন্দর্যের থেকেও মোহনীয়। মুইন চোখ নামিয়ে নিল, আবার তাকালো, আবার চোখ নামায়, আবার তাকায়, আবার চোখ নামায়, আবার তাকায়। এক নিদারুণ অস্থিরতা চেপে বসে তার পুরুষ মনে। হাতের তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে এসে আবারও একটু দেখল ঘুমন্ত ইনশিরাহকে, তারপর স্মিত হেসে জানালার পর্দাগুলো টেনে ঘরটা অন্ধকার করে দিল। পরে দরজা টেনে বারান্দায় চলে গেল। ইনশিরার ঘুম ভাঙাল না। শান্তিনীরে তখন পিনপতন নীরবতা। বাড়িতে কিছু গেস্ট আছে, কিন্তু বোঝা যাচ্ছে না তাদের উপস্থিতি। শামিন ফিরেছে কিছুক্ষণ আগে, দুটো মেয়ে বেরিয়ে গিয়েছে পরপর, বাড়িটা ফাঁকা, মরুভূমির মতন ঠেকেছে। সবার নির্লিপ্ততায় বাড়িটা কেমন ভুতুড়েও লাগছে। রান্নাঘরে চুলা ধরায়নি হেল্পিং হ্যান্ডরা, বাড়ির কর্ত্রীদের মতিগতি তারা বুঝে উঠতে পারছে না। চোখের ওপর আঁচল রেখে লিভিং স্পেসে বসেছিল আলো এতক্ষণ। জোহরের আজানের সময় হতেই সে উঠল, মেয়েদ দুটো চুপচাপ বসেছিল। আলো বিরক্তি নিয়ে বলল, বাড়িতে মেহমান রয়ে গিয়েছে শানুর মা। তোমরা এভাবে হাত পা ছেড়ে দিও না, রান্নাঘর তোমাদের। তোমরা আমার থেকে বেশি জানো। আমি ঠিক আছি। তোমরা ফটাফট রান্না চাপাও। লিস্ট কিচেন কেবিনেটে রাখা আছে। বড় ম্যাডামকে দেখে তাদের খুব খারাপ লাগছে। আদেশ পেয়ে তারা রান্নাঘরে গেল। আলো দোতলায় উঠে ঘরে উকি দিল। শামিন বিছানায় শুয়ে আছে চুপচাপ, কপালে একটা হাত রেখে, ঘুমাচ্ছে কি না বোঝা যাচ্ছে না। আলো আর ও ঘরে ঢুকল না। গিয়ে দোতলার লিভিং স্পেসে একটা ডিভানে বসল। খানিক বাদে ইসমাম এলো, অন্য একটি ডিভানে বসে আলোর দিকে তাকালো সে। আলোকে কিছুক্ষণ দেখে নিচুগলায় বলল, এত ভেঙে পড়ো না প্লিজ। আলো ইসমামের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, ও প্রসঙ্গে না গিয়ে বলতে লাগল, আজ একটা বিষয় তোমার সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে ইসমাম। বলো। ইসমাম কিছুটা অবাক হয়ে বলে, ইনায়ার ঝামেলার পরে তোমাকে বহুভাবে জাজ করেছি আমরা, কিন্তু আজ একটা জিনিস রিয়ালাইজ করলাম, বাবা মায়ের ছটফটানি সকল জাজমেন্টের ওপরে। তোমাকে কটু কথা শুনিয়েছি অনেক, রাগ রেখো না। ইসমাম হাসল। বলল, রাখিনি তো। নয়তো পরিবার শব্দটার অস্তিত্ব থাকল কই বলো। ইনশিরার ঘুম ভাঙল ঠিক 1.5 ঘন্টা পরে। এত জলদি ভাঙত না যদি না মুইনের ফোনটা বেজে উঠত। ইনশিরা উঠে বসে চোখ ডলতে লাগল। মুইন ততক্ষণে ফোনটা রিসিভ করে হুহাতে উত্তর দিয়ে কল কেটে ইনশিরার দিকে তাকায়। ঘুম ঘুম চোখে, ফোলা মুখের শ্যামা সুন্দরী। মুইন মুগ্ধ হয়ে কয়েক মুহূর্ত দেখে নিজের হাতের ঘড়ির দিকে ইশারা করে ইনশিরাহকে বলল, লাঞ্চ। ইনশিরাহ বিছানা থেকে নেমে তাড়াহুড়ো লাগিয়ে তার জামাকাপড় খুঁজতে লাগল। মোট 4টা ব্যাগ তার। দুটো খুলে তাতে দেখল শুধু শাড়ি আর শাড়ি।
মেজাজটা ভীষণ চটে যায় তার। এগুলো নিশ্চয়ই মেজ মায়ের কাজ। ইনশিরাহ ৩ নাম্বার ব্যাগটা খুলে পেল সালোয়ার স্যুট। মুইন ইনশিরার অস্থিরতা দেখছে, কিছুটা আন্দাজ করতে পেরে বলল, বাড়িতে একটা ফোন করে দেখো। যেটা খুঁজে পাচ্ছ না সেটা হয়তো অন্য কোথাও রেখেছে। ইনশিরাহ ৪ নাম্বার ব্যাগটা খুলে তার টি-শার্টগুলো পেল। একটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাহ সেগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকল। কিছুক্ষণ পরে মাথা মুছতে মুছতে ইনশিরাহ বেরোল। মুইন তখন উপহার সামগ্রীগুলো সব ঘরের এক কোণে গুছিয়ে রাখছিল। ইনশিরার পরনে একটা পালাজো এবং তার অ্যাংরি বার্ডের কার্টুন ওয়ালা টি-শার্ট। ইনশিরাহকে দেখে সে উঠে দাঁড়ায়, গম্ভীর কিন্তু নম্রস্বরে বলল, চলো খেয়ে নিই। দুপুরের লাঞ্চ সেরে দুজনে ঘরে ঢুকে গিফটগুলো নিয়ে বসল। ছোটমা বারবার করে মেসেজ করছে গিফটগুলো সামলে নিতে, সুন্দর কর গুছিয়ে রাখতে। এগুলো হেলায় ফেলে রাখা উচিত না। অসংখ্য গিফট একটা একটা করে মোড় উন্মোচন করে এক একটা জিনিস আবিষ্কার করছে দুজন। সবকিছু অতিরিক্ত দামি, দামি ওয়ালমেট পেইন্টিং থেকে শুরু করে ডায়মন্ডের কাপল রিং। মুইন শুধু দেখছে, কিছু অদ্ভুত ধরনের গিফটও ছিল সেখানে, যেমন বাচ্চাদের ফিডিং বোতল, স্কুল ব্যাগ, বাচ্চা ক্যারি করার ব্যাগ, বাচ্চাদের চুসনি। ইনশিরার হাত থামল এসব দেখে। দুজন দুজনের দিকে তাকালো কিছু সময়ের জন্য, তারপর সেগুলো একপাশে সরিয়ে রেখে ইনশিরাহ নিচু গলায় বলল, তুনাদের কাজ। মুইন চুপচাপ নিজের মাথা নেড়ে বলে, হুম। গিফটগুলো সব সাজিয়ে রেখে বক্সগুলো নিয়ে ইনশিরার বিপদে পারল। মুইন বলল, এগুলো এখানে থাকুক। আমি রেখে আসব স্টোর হাউজে। ইনশিরাহ আপত্তি তুলে বলল, সামান্য কাজ। আপনি আমাকে স্টোর হাউসটা দেখিয়ে দিন। আমিই রেখে আসছি। মুইন কিছু মুহূর্ত ইনশিরাহকে দেখে বলল, চলো আমার সাথে। কটেজের ঠিক পেছনে দিকে 2 রুমের একটি স্টোর হাউস। প্রথম তালাটা খুলে মুইন বলল, বক্সগুলো আমার কাছে দাও, তোমার ভেতরে ঢোকার প্রয়োজন নেই। ভেতরে ধুলোবালি। ধুলোবালিতে আমার ফোবিয়া নেই বলে ইশিপা রাখল ভেতরে। মুইন মেয়েটির আত্মবিশ্বাসী কথার ধরন দেখে হাসে। অসংখ্য বাক্স বাইরে থেকে একটা একটা নিয়ে গুছিয়ে রাখার এক পর্যায়ে ইনশিরাহ নিজের হাতে টান অনুভব করল। ঘাড় ঘুরিয়ে দেখে মুইন টেনে তাকে নিজের পেছনে নিয়ে নিয়েছে। ইনশিরাহ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। মুইন বলে, ককরোচ। ইনশিরাহ মেঝেতে দেখল 2-3টে তেলাপোকা, সে তেলাপোকা গুলো চটি জুতোর দ্বারা পিষে। মুইনকে ঠান্ডা গলায় বলে, আমার ককরোচোফোবিয়াও নেই। আমি এসব ভয় পাই না। এসব ধরে ধরে ছবি তুলি আমি। বধূর সাহসিকতা দেখে কুপোকাত মুইন। এই মার্কাটারি মেয়ের কাছে কখনো তার হিরো হওয়ার সম্ভাব্যতা নেই, উনি একাই 100। বধূকে এপ্রিশিয়েট করে মুইন বলল, দ্যাটস গ্রেট। বাকি বক্সগুলোও দুজনে হাতে হাতে নিয়ে রাখল। শেষ বক্সটা নিতে যখন মুইন স্টোর হাউসের বাইরে বেরোবে ঠিক তখনই ইনশিরাহ বিকট চিৎকার দিয়ে উঠল। মুইন তড়িৎ গতিতে ঘুরে দাঁড়ানোর আগেই তাকে পেছনে থেকে আঁকড়ে ধরল ইনশিরাহ। মুইনের চোখ দুটো রসগোল্লা সাইজের মতো বড় বড় হয়ে গেল। টের পেল নরম দুটো হাত তাকে কিভাবে ছুঁয়েছে। মুইন চাইল সময় এখানেই কিছুক্ষণের জন্য থেমে যাক। পরক্ষণেই গলা খাকারি দিয়ে বলল, ইশি আর ইউ। ইঁদুর ফোবিয়া আছে আমার, ইঁদুর ফোবিয়া আছে। মুইনকে ধরে রেখে হরবড়িয়ে বলল ইনশিরাহ। মুইন স্থির দাঁড়িয়ে আছে। ইনশিরার কণ্ঠস্বরে বুঝতে পেরেছে সে আসলেই ভয় পেয়েছে যথেষ্ট। পেছনে থেকে মুইনকে যেভাবে ধরে রেখেছিল সেভাবেই ধরে আছে, দাঁড়িয়ে আছে ঠায়। পিঠের কাছ থেকে খামচে ধরে আছে মুইনের টি-শার্ট। সময় বেশিক্ষণের জন্য থামল না, অত্যল্পকাল পরেই মুইন সামান্য হেসে বলল, ইঁদুরোফোবিয়া। আই মিন মুসোফোবিয়া। দ্যাটস গ্রেট টু। ইনশিরাহ সম্বিত ফিরে পেয়েছে ততক্ষণে। মুইনকে ছেড়ে কেমন লাফিয়ে পেছনে চলে গিয়েছে এক পা, তবে মাথা থেকে ইঁদুর ভীতি সরেনি। পাংশুবর্ণের হয়ে আছে মুখটি।
মুইন ঘুরে দাঁড়ায় ওর দিকে, অনুসন্ধানী দৃষ্টিতে ওকে কিছুক্ষণ দেখে বলল, বাইরে চলো। মুইনের পেছনে স্টোর হাউজের বাইরে বেরোয় ইনশিরা। বিশালাকা একটি তালা স্টোর হাউজে লাগিয়ে মুইন বলতে লাগল, তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। সাপের ছবি তোলো তুমি। ইনশিরা কেমন কপাল কোচকালো, বলল, সাপ আর ওই গা ঘিনঘিনে জন্তুটা এক হল। সাপ একটা কিউট প্রাণী। সাপ কিউট। মুইন অবাকের পরেও অবাক হয়ে চেয়ে রইল ইনশিরার মুখের দিকে। ইনশিরা হাঁটতে হাঁটতে বলছে, অফকোর্স। স্নেহ কি যা কালারফুল ক্রিয়েচার। দেখতে সুন্দর। আর যাই হোক, দেখলে মনে হয় ওরা গোসল করে রোজ। এই জন্তুটা তো জীবনে পানির ধারে যায় না। ইয়া। মুইনের কদম থামল তার বধূর কথাবার্তা শুনে। ইনশিরাহ মুইনের সামনে সামনে হাঁটছে, মুইন অস্ফুটে বিড়বিড় করে বলল, ওমেন। ইনশিরাহ পেছনে ফিরল তৎক্ষণাৎ, বলল, কিছু বললেন? দুপাশে না বোধক মাথা ঝাঁকিয়ে মুইন বলল, ঠিক। বড্ড নোংরা এই ইঁদুর। সাপ ভালো। সাপ কিউট। সাপ সুইট। ইনশিরাহ দ্রুত হেঁটে কটেজে ফিরছে। মুইন হাঁটছে ধীরে ধীরে, অস্ফুট স্বরে ইনশিরাহকে উদ্দেশ্য করে বলল, তুমিও কিউট আছো। মারাত্মক কিউট। ইসি শুনতে পেল না মুইনের কথাগুলো। বিকেলে মুইন কোথাও বেরিয়েছিল। ইনশিরাহ গোটা কটেজে ছিল একা। যাওয়ার আগে মুইন বলে গিয়েছে যে কোনো প্রয়োজনে কল করে নিতে তাকে। কটেজের সর্বত্র ইনশিরাহ অবাধ বিচরণ করতে পারে, চাইলে গার্ডেনে অথবা আশেপাশে ঘুরতে পারে। মুইন খুব বেশি সময় বাইরে থাকবে না। ইনশিরাহ কোথাও বেরোল না। কিছুক্ষণ অলস হয়ে বিছানায় পড়ে থেকে উঠে সে পাপাকে কল করে। শামিন যেন তার ফোনের অপেক্ষাতেই ছিল, রিসিভ করে একের পর এক প্রশ্ন ছুড়তে থাকে মেয়েকে। ইনশিরাহ দুপুরে খেয়েছে কিনা, মুইন কোথায়, ইনশিরার মুখটা এমন লাগছে কেন, গায়ের তাপমাত্রা ঠিক আছে কিনা। ইনশিরাহ আপ্লুত হল, ধরা গলায় বলল, পাপা মাত্র 3.5 ঘন্টা হয়েছে আমি এসেছি। শামিন আর কিছু বলে না। মেয়েকে দেখতে থাকে মন ভরে। বাপ বেটিকে বিরক্ত করতে চলে আসে আলো, আসে ইনশিরার চাচারা, চাচিরা, ফুপা, ভাইয়েরা, শেহা, মামারা, মামিরা। এদের পাগলামি দেখে ইনশিরা হাসে। সবার সাথে ভিডিও কলে 1 ঘন্টা আলাপ সেরে ফোন রেখে ইনশিরা উঠে দাঁড়ায়। মিঠি লেজ নেড়ে নেড়ে ঘরময় খেলছিল। ওকে দেখে ইনশিরার হঠাৎ মনে পড়ল ওর খাবারের কথা, কিছুক্ষণ আগে দুধ খেয়েছে সামান্য। এরপর কিছু খায়নি। ইনশিরা ফোনটা হাতে তুলে বিনা সংকোচে মুইনকে কল করল। মুইন ছিল তখন সুপারমার্কেটে। বাড়ির জন্য কিছু গ্রোসারিজ, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিল। ইনশিরার ফোন পেয়ে তার মুখটা আপনা আপনিই হাসে। রিসিভ হতেই ওপাশ থেকে ইনশিরাহ বলল, মুইন। জি। আপনি ব্যস্ত? কাঁধার কানের সাহায্যে ফোনটাকে চেপে ধরে, দুহাতে দুটো ফ্রিজিং করা বিশাল চিংড়ি মাছ তুলে বিচক্ষণ মানুষের মতন দেখতে দেখতে মুইন বলে, নাহ, মোটেও ব্যস্ত না। বলো। মুইন মিঠির ক্যাটফুড শেষ হয়েছে। আমার মনে ছিল না ও দুধ ছাড়া আর কিছু খায়নি। আপনি একটু নিয়ে আসতে পারবেন? মুইন হাসল অস্পষ্ট। ইনশিরাহকে বলল, পারব। তোমার কিছু লাগবে? তোমার কিছু লাগবে। ভীষণ পরিচিত একটি বাক্য। ইসির মনে পড়ে যায় পাপা মার্কেটে গেলে মাম্মাকে ঠিক এভাবেই বলে, তোমার কিছু লাগবে। ইসি বলল, না, লাগবে না। ধন্যবাদ। রাখছি। কল কাটতেই মুইনের পাশ থেকে তার এক বন্ধু বলল, ভাবি চোখে হারাচ্ছে। হাসল মুইন, বলল, না। বাচ্চার জন্য খাবার নিয়ে যাওয়ার তাগিদ দিল। ইনশিরাহ তখন ঘরময় পায়চারি করতে লাগল। কটেজের ডান দিকটা দেখেনি সে এখনো। মোট 3টা বেডরুমের সুন্দর একটি কটেজ, গোছালো, সুন্দর। হাঁটতে হাঁটতে গেস্টরুমের পাশের ঘরটিতে ইনশিরাহ কৌতূহলবশত ঢুকল। এটা মুইনের স্টাডিরুম, সেটা দেখেই বোঝা যাচ্ছে। একটা বেড অবশ্য আছে, তবে পুরো ঘরটাকে মনে হচ্ছে একটা লাইব্রেরি।
কমসে কম 500 বইয়ে ঠাসা 3টে শেলফ। ইনশিরাহ এগিয়ে গিয়ে সেগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখল। লোকটা ভীষণ পড়ুয়া, মেধাবী। এই এত বই সে পড়েছে। পড়ে। অথচ ইনশিরাহ একাডেমিক বইয়ের বাইরে হাতে গোনা কয়েকটাই বই পড়েছে। ঘরের এক কোণে মুইনের কম্পিউটার। একটা রকিং চেয়ারও আছে। ইনশিরাহ শুধু শুধু একটা বই তুলে নিয়ে সেটা নিয়ে বসল চেয়ারটিতে। এর মাঝে টের পেল তার ফোনে পর পর কয়েকটি বার্তা এসেছে। ফোনটা হাতে তুলে চেক করে দেখতে পায় অনামিকার একটা মেসেজ, তাকে একটি কল রেকর্ড পাঠানো হয়েছে। নিচে লিখে দিয়েছে, এটা একটু শোনিসি। ইনশিরাহ রেকর্ডটি শোনার জন্য আঙ্গুল চালালো ফোনের স্ক্রিনে। সাথে সাথে তার কপাল কুঁচকে যায়। কণ্ঠস্বরটি সাগর ভূঁইয়ার। কারো সাথে হাসাহাসি করছিল। 3 মিনিট 32 সেকেন্ডের রেকর্ডে ইসি শুনল সাগর ভূঁইয়া কাউকে বলছে, আরে ওই সামিনের মেয়ে। না না, ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমার ছেলে সামলে নেবে। আমার ছেলে আমার কথা ছাড়া এক পা নড়ে না। কি বললে, বিয়ে? হা হা হা। তাহলেও অসুবিধা নেই, চাকরানি বানিয়ে রাখব। খুব দুর্বল সে আমার ছেলের প্রতি। যথা আজ্ঞা বলে জুতা পরিষ্কার করবে, সময়ের অপেক্ষা। আমি এসব নিয়ে ভাবছিই না। আমি তো দেখতে চাই সামিনের রিয়াকশন। মাগরিবের সময় হয়ে গিয়েছে তখন। মুইন সবেমাত্র বাড়িতে ফিরল। গতকালের মতো আজ আকাশ ভীষণ ডাকাডাকি করছিল। সবকিছু কিচেন কেবিনেটের ওপর রেখে হাতটাকে প্রথমেই স্যানিটাইজ করল মুইন। আশেপাশে খুঁজল ইনশিরাহকে। গোটা কটেজে পিনপতন নিস্তব্ধতা বিরাজমান। ইনশিরার সারা শব্দটি নেই। হঠাৎ মিঠির আওয়াজ পেয়ে মুইন তার স্টাডি রুমের দিকটাতে যায়। দরজাটা হাট করে খোলা আছে। ভেতরে পা রাখতেই মুইন দেখল মিঠি মেঝেতে খেলেছিল আর তার মা ইনশিরাহ জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বিষণ্ণ মুখে শূন্যে তাকিয়ে আছে। যেন ডাকলেও সে শুনতে পাবে না কাউকে। কিছু কি হয়েছে? হঠাৎ করে কি হয়েছে? মুইন বুঝতে পারছে না। সে অনিমেষে চেয়ে থাকে শ্যামা মুখটার দিকে, যে তখনও টের পায়নি মুইনের অস্তিত্ব। মুহূর্ত কাটে। মুইন এবার বরফ ঠান্ডা গলায় বলে, হাই। ইনশিরাহ চমকে উঠে ঘুরে তাকাল। মুইন এবার স্পষ্ট দেখল ইনশিরার ফোলা ফোলা দুটো চোখ, যেন কিছুক্ষণ আগেও কেঁদেছে। চোখে মুখে কেমন আতঙ্কময় লজ্জা এসে ভর করেছে। মুখভঙ্গি বলে দিচ্ছে, জোর করে চাইছে মুখটাকে সহজ করতে। মুইন একদৃষ্টে দীর্ঘসময় ইনশিরার চোখের দিকে তাকিয়ে থেকে বলল, আপনার জীবনে কি অনেক হতাশা? আপনার বয়ফ্রেন্ড কি আপনাকে চিট করেছে এবং পরে আপনার বাবা মা আপনাকে জোর করে এক গোমরামুখ লোকের সাথে বিয়ে দিয়েছে? আপনার জীবনের সকল আশা হতাশায় বদলে গিয়েছে। তবে এই সন্ধে সন্ধে এক মগ করা কফির সাথে হতাশাটুকু গিলে ফেলার আমন্ত্রণ রইল। চিনি ক চামচ। ইনশিরাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মুইনের দিকে, অক্ষিপল্লব প্রশস্ত করে। মানুষটার মুখভঙ্গি গম্ভীর। অথচ কি সাবলীল ভাবে বলল কথাগুলো। দুজনে দুজনের দিকে তাকিয়ে রয় মুহূর্ত থেকে মুহূর্ত। মুইনের চোখে তখনও প্রশ্নটা নাচছিল, ক চামচে হতাশা দূর হয়? কাল কাটে। ইনশিরাহ হেসে ফেলল হঠাৎ। চোখ মুখের কাঠিন্যতা এক চুটকিতে বিদায় নিল। মৃদু হেসে হাসি থামিয়ে বলল, 1 চামচে। মুইন ঘর থেকেই বেরিয়ে কিচেনের দিকে এগিয়ে যায়। ইনশিরাহ যায় তার পিছু পিছু। মুইনকে বলে, আমি কি হেল্প করব? হ্যাঁ। বলুন। কেবিনেট থেকে মগ বের করো দুটো। ইনশিরাহ মগ দুটো বের করে বলে, আচ্ছা বুয়া আসবে না? না। ছুটি দিয়েছি আজ সন্ধেটা, আমাদের দুজনের ইনভিটেশন আছে ডিসি মহোদয়ের বাড়িতে রাতে। কফি বানিয়ে দুটো মগে ঢেলে মুইন ইনশিরাহকে বলল, চলো বারান্দায় বসি। মেঘ ডাকছে, হাওয়া দিচ্ছে বাইরে। কটেজের বাগানে একটা বড় বকুল গাছ। বকুলের সুঘ্রাণ ভেসে এসে ওই নির্জন নিস্তব্ধ পরিবেশে অন্য মাত্রা যোগ করেছে।
ইনশিরার দিকে এক ফাঁকে মুইন তাকায়। চুলে দুপাশে দুটো জুটি করেছে, দেখতে লাগছে কিশোরী মেয়েদের মতো। হঠাৎ কি মনে করে ইনশিরাহ বলল, আমি আপনাকে গোমরামুখও মনে করি না। কফির মগে শেষ চুমুক দিয়ে মগটা টেবিলের ওপর রেখে বলল, তোমার বয়স 25 বছর 3 মাস 15 দিন। ইনশিরাহ মাথা তুলে তাকিয়ে বলল, হ্যাঁ। কেন? এমনি। চলো ওঠা যাক, আমাদের বেরোতে হবে। রেডি হতে গিয়ে ইনশিরাহ মহা মুসিবতে পড়ল। এ ধরনের ইনভিটেশনে ঠিক কি পরে যাওয়া উচিত ইনশিরাহ বুঝতে পারছে না। ইদানিং এটা পর ওটা পর শুনতে শুনতে তার মনে হচ্ছে এখনো তার আশেপাশে মাম্মা চাচিরা দাঁড়িয়ে আছে, তার দিকে রাগারুন চোখে তাকিয়ে আছে, আর বলছে ওটা পর। শাড়িগুলো দেখে গা শিউরে উঠল তার। এসব এখন সে পরবে না। না মানে না। যথেষ্ট ভালো মেয়েটি হয়েছে সে, আর না। তবে এতটুকু বোধ তার হলো লোকটার সাথে একটা সামাজিক অনুষ্ঠানে গেলে ভূষণে বসনে কিঞ্চিৎ সামাজিকতা বজায় রাখা উচিত। অনেকক্ষণ ঘাটাঘাটি করে সে একটা আকাশী রঙের সুতি আরামদায়ক চুড়িদার সেট তুলে নিল, অবশ্য নাক সিটকিয়ে নিয়েছে বেশ কিছুক্ষণ। মুইন রেডি হয়ে বসে আছে। ভেবেছিল তার বউয়ের সময় লাগবে, এটা বউদের বউগত বৈশিষ্ট্য, তাই যথেষ্ট ধৈর্য নিয়ে মুইন বসেছিল। তবে মুইনের বেশিক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হলো না, কারণ তার বউ আর 5টা বউয়ের মতো একেবারেই নয়। একটা সাদামাটা চুড়িদার সেট পরে চুলগুলো খোলা রেখে বেরিয়েছে ঘর থেকে ইনশিরাহ। না দিল চোখে কালির প্রলেপ, না মাখল গালে লাল গোলাপি প্রসাধনী, অথচ তাকে দেখতে লাগছে সম্পূর্ণ নিখুঁত, মোহনীয়। মুইনের চোখ আটকে গেল কিছুক্ষণের জন্য। ভীষণ অসহ্য লাগছে মুইনের এখন। কেমন হ্যাংলা লাগে নিজেকে এমন ভাবে তাকিয়ে থাকতে, ভীষণ হ্যাংলা লাগে। ইচ্ছে করে এই মেয়েকে কপালে গালে প্রশংসা লেপটে দিয়ে বলতে, কিছু সময় এসব পরে আমাকে এভাবে অস্বস্তি দাও। কিছু সময়। বেশি সময় এসব পড়তে হবে না, শুধু কিছু সময়। ইনশিরাহ ঘুরে মুইনের দিকে তাকায়, তাড়াহুড়ো লাগিয়ে বলে, আম রেডি। চলুন। মিঠিকে তার স্লিপিং বাস্কেটে রেখে ওরা বেরোল। বাইকে মুইনের পেছনে বসল ইনশিরাহ। মাঝখানে কিছুটা দূরত্ব রেখেছে। হাত রাখেনি মুইনের কাঁধে। ডিসি মহোদয়ের বাড়িতে আজ সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইনভিটেশন ছিল, সস্ত্রীক। তবে পার্টির মধ্যমণি ছিল মুইন ও ইনশিরাহ। শহরের সকল সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তাদের স্ত্রীরা, যারা কিনা নিজেরাও সরকারি কর্মকর্তা, তাদের ভীষণ কৌতূহলী দৃষ্টিতে দেখছিল ইনশিরাহ। অন্যান্য অতিথিদের সাথে সামাজিক আলাপ সেরে একপাশে চুপচাপ ফোন নিয়ে বসে আছে সে, মুইন সবার সাথে হেসে হেসে কথা বলছিল। ইনশিরাহ লোকটাকে আর চোখে দেখছে। হঠাৎ একটা কথাই তার মাথায় এসেছে, এত এত মেধাবী মানুষদের মাঝে সে একাই একটা অপদার্থ। হোক সে উচ্চবিত্ত পরিবারের মেয়ে, হোক তার বাবা চাচাদের বিত্ত বৈভবের অভাব নেই, হোক তারা ক্ষমতাশালী, তবে ইনশিরাহ যোগ্যতার দিক থেকে মুইনের কাছাকাছি নেই, নেই মানে নেই। অন্যান্য কর্মকর্তাদের বউদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে, কথাবার্তায় ভীষণ আত্মবিশ্বাসী এবং চটপটে। এসব দেখতে দেখতে হঠাৎ সম্বিত ফিরে পায় ইনশিরাহ। এসব সে কি ভাবছে, কেন ভাবছে সে জানে না। তবে সাইমের ওই কথাগুলো শোনার পর থেকে ইনশিরাহ দিনকে দিন এভাবেই হুটহাট ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। ইনশিরার হঠাৎ মনে হলো তার মানসিক সমস্যা তৈরি হচ্ছে একটা, যেটা সত্যি হলে খুব বিশ্রী ব্যাপার হয়ে দাঁড়াবে। রাত বাড়ার সাথে সাথে নিশ্চিত হওয়া যায় আজ আকাশ ঝেঁপে বৃষ্টি নামবে। ডিসির বাসভবনে ডিনার শেষ করে মুইন ইনশিরাহ বেরোল। রাত তখন 10টা ছাড়িয়ে গিয়েছে, আকাশও তার সংযমের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। পথিমধ্যে ঝমঝমে বৃষ্টিতে মুইন ইনশিরাহ ভিজে একাকার হল। রাস্তার একপাশে যাত্রী ছাউনির সামনে বাইকটাকে দাঁড় করিয়ে দুজনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনাকাঙ্ক্ষিতভাবে বধূর সাথে মুইনের প্রথম বৃষ্টি বিলাস হয়ে গেল।
ভেজা চুলগুলো মুখের সামনে লেপ্টে আছে কিছুটা, ওই ভেজা চোখ তিরতির করে কাঁপছে পল্লব রক্তাভ ঠোঁট। মুইন চমৎকার একটা দৃশ্য উপভোগ করল কিছুটা সময়। বৃষ্টি যখন থামবে মনে হচ্ছিল ইনশিরাহ তখন তারা দিল মুইনকে, চলুন এখন যাই। মিঠি খুব ভয় পাচ্ছে একা একা। বৃষ্টি থেমে গিয়ে কিছু সময়ের বিরতি নিয়ে আবার ঝরতে শুরু করেছে, এবার সাথে করে নিয়ে এসেছে বজ্রপাত। তাড়াহুড়ো করে কটেজে ঢুকল দুজন। ঘরে ঢুকতেই দেখল পশ্চিমের জানালাটা খোলাই ছিল, বিরাট অসুবিধায় পড়া গেল এইবার। ঝমঝমে বৃষ্টির ছাট এসে ঘরের এক পঞ্চমাংশ ভিজিয়ে ফেলেছে। ইনশিরার মনে পড়ল এই অকাজটি তিনিই করে রেখে গিয়েছিলেন। কেমন লজ্জিত ভঙ্গিতে মুইনের পিছু পিছু জানালা বন্ধ করতে গেল। জানালার পর্দাগুলো ভিজে জবজবে, একপাশের গ্লাস ধরে যখন ইনশিরাহ টানছিল ঠিক তখনই আশেপাশে কোথাও বিকট শব্দে একটা বজ্রপাত হয়। হতবিহ্বল ইনশিরাহ আকস্মাৎ লাফিয়ে উঠে ঘুরে ঝাপটে ধরল মুইনকে। অনুভূতির উত্তাপে দগ্ধ হতে বেশি সময় লাগল না মুইনের। বহু প্রত্যাশিত সুখময় সময়টাও মুইনের সুপ্রসন্ন ভাগ্যবলে অনাকাঙ্ক্ষিত ভাবে এলো। তার প্রশস্ত, অসহায়, গোবেচারা, হ্যাংলা, মরুভূমি সম পেটানো বুকটাতে আশ্রয় নিল পাখির মতো একটা শরীর। চোখ বড় বড় হয়ে গিয়েছে মুইন ফরাজির। নরম শরীরটা যখন তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখে কাঁপছিল, মুইন হঠাৎ খুব বড় একটা বোকামি করে বসল। এই মুহূর্তকে খুব বিচক্ষণতার সহিত লাই না দিয়ে বলে ফেলল, অ্যাস্ট্রাফোবিয়া আছে ইনশিরাহ বিনতে সামিন। খুব বড় বোকামি ছিল এটা মুইনের। মুইন খুব আফসোস করল যখন তার বউ তাকে ছেড়ে দূরে সরে ঘুরে দাঁড়িয়েছে। তার ভেতরে বেহায়া, অধৈর্য, সুযোগসন্ধানী, ছটফটে পুরুষ সত্তাটা তাকে গালি দিল, অপদার্থ অফিসার। এত কথা বলার কি দরকার ছিল? ইনশিরাহ ঘুরে দাঁড়িয়ে একটিবারের জন্যও চোখ ফেরায়নি মুইনের দিকে। হালকা আকাশি কামিজ ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, ভয়ঙ্কর লাস্যময় অপার্থিব এক নারী মুইনের সামনে দাঁড়িয়ে। এই দৃশ্য, এই সময়, এই সবকিছু মুইনকে বোকার মতো দাঁড় করিয়ে রাখল। ইনশিরাহ দাঁড়াল না, কেমন অপ্রস্তুত ভঙ্গিতে ছোটাছুটি করে তোয়ালে আর শুকনো জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। উত্তপ্ত মস্তিষ্ক, উন্মাতাল সব অনুভূতি বালিচাপা দিয়ে তার ঠিক সোজাসুজি আয়নাটায় নিজের মুখটাকে দেখে মুইন হাসে। ভেজা কাপড় পাল্টে ঘরের ভেজা আসবাবপত্র ঠিকঠাক করে মুইন বিছানা ঠিক করে শুয়ে পড়ে। ইনশিরাহ ওয়াশরুম থেকে বেরিয়ে মিঠির কাছে গিয়েছিল ড্রয়িং রুমে। পৌনে 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে মিঠিকে কোলে নিয়ে গুটি গুটি পায়ে ইনশিরাহ ঘরে ঢুকল। মুইন তাকিয়ে আছে ইনশিরার দিকে। ইনশিরার এসে নিচুস্বরে তবে গম্ভীর হয়ে মুইনকে বলল, আপনার অসুবিধা না হলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। মিঠিকে দুহাতে আগলে ধরে ইসি বলল, আসলে মিঠিরও না অ্যাস্ট্রাফোবিয়া আছে, ও এমন শব্দে কেমন আতঙ্কিত হয়ে পড়েছে দেখুন। আপনার যদি অসুবিধা না হয় ওকে আমি আমাদের বিছানায় রাখি। ট্রাস্ট মি, ওর লোম ঝরে না, শব্দ করে না, বিরক্ত করে না। মুইন তাকিয়ে আছে বউয়ের দিকে। ইনশিরাহ ভীষণ উৎসুক হয়ে দৃষ্টি রেখে দিয়েছে মুইনের চোখে। তার দৃষ্টি বলছে সে আশাবাদী, মুইন ভদ্রলোক, মুইন এই আবদার মানবে। মুইন একবার ইনশিরার হাতের ভারী স্বাস্থ্যের গোলুমলু লোমশ মিঠিকে দেখে, একবার দেখে ইনশিরাহকে। কিছুক্ষণ দুজনকে দেখে বলে, ঠিক আছে, রাখো। বাইরে মনে হচ্ছে তাণ্ডব চলছে প্রকৃতিতে। মুইন শুয়ে পড়ল, ইনশিরাহ মিঠিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ক্লান্তিতে ইনশিরার ঘুম এসে যায় দ্রুত। মুইন জেগে জেগে বৃষ্টিস্নাত রাতে বউ বাচ্চার মুখ দেখে দীর্ঘসময় ধরে। একা একা সে হাসে, তার একটা পরিবার হয়েছে অবশেষে। ফোবিয়াময় পরিবার। আধুনিক ঘড়িটা রোবোটিক শব্দ করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সাথে সময়ও বলে দিল, তখন সময় সকাল 6টা 33 মিনিট। বাইরেটা ততক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে, সূর্য তার মিঠা উষ্ণতা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন। মুইনের দৃষ্টি স্থির হয়েছিল বিছানায় ঘুমন্ত মেয়েটির দিকে, যার মাথার কাছেই মিঠি বসে আছে।
মিঠির নির্লিপ্ততা দেখে মনে হচ্ছে সেও তার মায়ের জন্য চিন্তিত। মুইন মুখ দিয়ে চুক চুক শব্দ করে মিঠিকে কাছে ডাকে হাত বাড়িয়ে। মিঠি তার বাবাকে 3 দিনে চিনে নিয়েছে, মুইনকে বাবা হিসেবে পছন্দ করে ফেলেছেও সম্ভবত। তাই ডাকার সাথে সাথে মুইনের কাছে ছুটে আসে। ওর তুলতুলে শরীরটাকে এক হাতে আগলে নিয়ে মুইন বেডসাইড টেবিলে তাকালো, পিকপিক আওয়াজ করে ফোনটা মুইনের মনোযোগ কেড়ে নেয়। ইনশিরার শ্যামা মুখটার দিকে তার নিকষ কালো বাদামি চোখের দৃষ্টি স্থির রেখেই ফোনটা রিসিভ করে মুইন নম্রস্বরে বলে, আসসালামু আলাইকুম মা। ফোনের ওপাশে আলো সালামের জবাব দিয়ে অস্থির হয়ে বলল, বিরক্ত করলাম না তো? আসলে গতকাল অত রাতে ফোন করে তোমাদের বিরক্ত করতে চাইনি, তাই সকালের অপেক্ষা করে সকাল সকাল ফোন দিলাম। ও কই? ও কেমন আছে? জ্বর কি উঠেছিল আর? মুইন শাশুড়িকে শান্ত করার চেষ্টায় নিচুগলায় বলতে লাগল, জ্বর আসেনি মা। ও ঘুমাচ্ছে, চিন্তার কিছু নেই। অসুবিধা দেখলে আমি আপনাদের জানাবো। বাবাকে বলুন দুশ্চিন্তা না করতে। আলো আশ্বস্ত হয়ে কল কাটল। শাশুড়ি মাকে চিন্তামুক্ত করে মুইনও স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে পর পর তার ফোনে কল আসে ইনশিরার চাচাদের, ইহানের, ইনায়ার, শেহার। একে একে সবাইকে আশ্বস্ত করে ঘুমন্ত ইনশিরার মুখের দিকে তাকিয়ে মুইন একটা লম্বা শ্বাস ফেলে বিড়বিড়াল, সবার আদরের দুলালিকে বিয়ে করে মহা মুশকিলে পড়া গেল। বলে নিজেই হাসল। এরপর মিঠিকে কোল থেকে নামিয়ে দেয়। আজ মুইন মর্নিং ওয়াকে যাবে না বলে ঠিক করল, কিছুক্ষণ কটেজে থেকে ডিউটিতে যাবে। কিছু মুহূর্ত চুপ করে বসে থেকে মুইন এবার হাত বাড়িয়ে নিঃসংকোচে ইনশিরার কপাল ছুঁয়ে তাপমাত্রা দেখল। গায়ে জ্বর নেই, তবে খুব কাহিল লাগছে মুখখানি। সেদিন বৃষ্টিতে ভেজায় জ্বর পেয়ে বসেছিল ইয়াসার মির্জার শক্তপোক্ত কন্যাকে। তাদের রিসেপশন, প্রীতম ইনায়ার রিসেপশন 102 জ্বর নিয়ে পার করে আজ 3 দিনের দিন এই যন্ত্রণা থেকে মুক্তি মিলল তার। এর মাঝে মুইনের তরফ থেকে রিসেপশনের দিনে মুইনের শাশুড়ির এসে থাকতে হয়েছে ইনশিরার কাছে। জ্বর নিয়ে ইরফানকেও বিদায় জানাতে পারেনি। অ্যান্টিবায়োটিক চলেছে। গতকাল রাতে হুশ করে জ্বরটা নাই হয়ে গেল। মিঠি লেজ নাড়ছিল ইনশিরার পাশে চুপচাপ বসে থেকে। মুইন উঠে ঘরের সমস্ত পর্দা সরিয়ে ঘর আলোকিত করে দিতেই ইনশিরা কপাল কুঁচকে ফেলল। মিঠা রোদটুকুও কেমন চোখে লাগল তার। ধীরে ধীরে চোখ মেলে আশেপাশে তাকিয়ে উঠে বসল। টের পেল মাথাটা আজ যথেষ্ট হালকা লাগছে। মুইন শরীর থেকে তার জ্যাকেটটা খুলে রাখতে রাখতে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। ইনশিরাহ জবাব দিয়ে উঠে দাঁড়াল। জ্বর নেই দেখে দুবার সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করল মনে মনে। তবে নিজের দিকে ইনশিরাহ তাকাতে পারল না। ভীষণ নোংরা লাগছিল নিজেকে, মনে হচ্ছে অসুখ বিসুখ তার পোশাকে ঢুকে পড়েছে। এগুলো বদলে ফেলা অতীব জরুরি, তার চেয়ে বড় কথা একটা লম্বা শাওয়ার নেওয়া ইনশিরার জন্য অপরিহার্য হয়ে পড়েছে। গোসল শেষে ইনশিরাহ টের পেল শরীরটা অস্বাভাবিক ফুরফুরে লাগছে। একটা সাদা রঙের নরম তোয়ালে মাথায় পেঁচিয়ে ইনশিরাহ নিজেকে কিছুক্ষণ দেখল ওয়াশরুম মিররে। 3 দিনের হাড়কাঁপানো জ্বরে তার গলার বিউটিবোন গুলো বেশ সাহসী হয়ে উকিঝুঁকি মারছে। টি শার্ট পেছনে থেকে টেনে ধরে দেখল আগের থেকে রোগা হয়েছে কিনা। ইনশিরার একটা বদ অভ্যাস আছে, গোসল সেরে সবসময় ভেজা জামাকাপড় বালতি ভরে রেখে দেবে, ভেজা জামা পাল্টালেই বড্ড অলসতা চেপে বসে শরীরে। এসব তখন মাম্মা অথবা মেজমা ধুয়ে দিত। এখানে এসেও এমন করে ইনশিরাহ। বুয়া এসে ধুয়েছে একদিন। ইনশিরাহ বোঝে এই ব্যাপারগুলো খুব বাজে, তবুও অভ্যেসটা বদলাতে পারে না। আজও মনভুলো হয়ে ভেজা জামাকাপড় বালতিতে রেখে হনহন করে বেরিয়ে এলো আলালের ঘরের দুলালি। মুইন তখন কিচেনে ছিল। ইনশিরাহ মুইনকে অত সকালে কিচেনে দেখে ভীষণ অবাক। একটা কিচেন এপ্রন গায়ে মুইনের। তাকে দেখে আন্তর্জাতিক মানের কোনো শেফের মতো লাগছে। ইনশিরাহ দুকদম এগিয়ে গিয়ে বলল, এখানে কি করছেন? মুইন চপিং বোর্ডে দ্রুত হাত চালিয়ে বলল, ব্রেকফাস্ট রেডি করছি। বুয়া। ঝুমঝুমি, ওনার মেয়ে অসুস্থ।
ছুটি দিয়েছি আজ। ইনশিরাহ কিছুক্ষণ সংকোচ নিয়ে দাঁড়িয়ে থেকে মুইনের কাছে এগিয়ে গেল। জ্বরের ঘোরে কখনো কখনো খেয়াল করেছে সে আজ 3 দিন এই লোকটাকে বিরক্ত করেছে। ইনশিরাহ এই এত ভাবে কারো বোঝা হতে ইচ্ছুক নয়। সে ক্ষীণস্বরে বলল, আমি না রাঁধতে জানি না। দুপুরে লাঞ্চ অর্ডার করে দেব। এখন আপাতত চিলি বেবিকর্ন করছি, সাদা ভাত দিয়ে দুজন চালিয়ে দেব। জ্বর থেকে উঠেছ, ভালো লাগবে। ইনশিরাহ এগিয়ে যায় মুইনের কাছে, ধিমি আওয়াজে বলে, আমাকে দিন, আমি কেটে দিচ্ছি। মুইন হাতের গতি থামিয়ে দিয়ে ইনশিরাহকে এক পলক দেখল, তারপর হাতের ছুরিটা ইনশিরাহকে দিয়ে রাইস কুকারের কাছে গিয়ে ভাত দেখল, জল ফুটেছে কিনা। ইনশিরাহ আসলে লজ্জায় পড়ে ছুরিটা নিয়েছে। একজন লোক সব সামলাবে আর সে অপদার্থের মতো দাঁড়িয়ে থাকবে, সেটা যথেষ্ট লজ্জার ব্যাপার। কিন্তু সে তো সবজি পেঁয়াজ কিছুই কাটতে জানে না। লোকজন হাসবে শুনলে, তবে ইনশিরাহ কখনো এসবে ইন্টারেস্ট খুঁজে পায়নি, শেখেওনি। নিজের ওপর বিশ্বাস রেখে ইনশিরাহ ছুরি চালায় পেঁয়াজের ওপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখ ছাপিয়ে জল আসে। ইনশিরাহ কাঁদতে কাঁদতে 250 গ্রামের বড় পেঁয়াজটাকে কোনো মতে 4 ফালি করে, ক্যাপসিকামের স্লাইস না করে ভোঁতা বানিয়ে থেতলে দেয় ক্যাপসিকাম। মুইন এসব চুপচাপ দেখছিল দাঁড়িয়ে। বেবিকর্ন গুলোতে ইনশিরাহ তার জাদুর হাত লাগিয়ে বাচ্চা কর্ণগুলোর সর্বনাশ করতেই যাবে, তখনই মুইন এগিয়ে আসে তার দিকে। এসে ঠিক ইনশিরার পেছনে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। ইনশিরাহ হাতের কাজ থামিয়ে চুপ হয়ে যায় মুইনের এমন আগমনে। সে কেমন জোরসড় হয়, গুটিয়ে যেতে চায়। মুইন ফরাজি ইনশিরার হাত থেকে ছুরি নিয়ে নিল না, বলল না, তোমার এসব করতে হবে না। উল্টো পেছনে থেকে ইনশিরার ছুরি ধরে রাখা ডান হাতটাকে মুইন কায়দা করে ধরল তার শক্ত, বলিষ্ঠ হাতে। ইনশিরাহ চমকে উঠে একদৃষ্টে দেখতে থাকে নিজের হাত। ইনশিরার বাম হাতটাকেও মুইন সুকৌশলে ধরল। ইনশিরার ঘাড়ের কাছে লোকটার উষ্ণ শ্বাস টেরও পেল সে। চপিং বোর্ডে একটা বেবিকর্ন রেখে ইনশিরার হাত দিয়ে মুইন ছুরি চালাতে চালাতে হাসকি তবুও ধিমি আওয়াজে বলল, এভাবে কাটে। দুটো হাতের ব্যালেন্স রাখতে হয়, খুব ইজি দেখো। তোমার বা হাত কাঁপে কেন? এটা তো ডেডবডি নয়। বলতে বলতে হাসল মুইন, কিছু মুহূর্ত হেসে নম্রস্বরে বলল, রিল্যাক্স। এগুলো আমাদের রিজিক। এই সবজিগুলোর প্রতি তুমি কোনো অন্যায় করছো না। জনদরদি বাপের প্রাণী আর সবজি দরদি কন্যা। আরামসে কাটো। কাপাকাপির কিছু নেই। ইনশিরাহ জানে না তার কাপাকাপির কারণ। সে আবিষ্কার করল তার পাতলা ফিনফিনে শরীর, তার পিঠ ওই লোকটার চওড়া বুকের মাঝে মিশে গিয়েছে। ম্যান পারফিউমের করা ঘ্রাণ যেন তার গায়ে লেগে যাচ্ছে। ইনশিরাহ বুঝতে পারছে না লোকটা কি সুকৌশলে তাকে ছুঁল, না ছোঁয়ার ভান করে ছুঁল। মুইন সবকটা কর্ণ কেটে কেটে শেখালো ইনশিরাহকে, যেন ছোট বাচ্চাদের হাতে খড়ি দিচ্ছে। দৃশ্যটা এমন ছিল কিছুটা। ইনশিরাহ অস্থির হয়ে উঠল দূরে সরে দাঁড়ানোর জন্য। তার অস্থিরতা যেন টের পেল মুইন। হঠাৎ মুইন তাকে ছেড়ে দিয়ে রাইস কুকার অফ করে দিতে যায়। ভাত হয়ে গিয়েছে। এখন চিলি বেবিকর্ন রাঁধবে। ইনশিরাহ নড়ল না, চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল। তার হাত পা তখনও কাঁপছে। এত কেন কাঁপছে সে বুঝতে পারছে না। সে যেন বোবাও হল, কিছু বলতেও পারছে না। চুলা থেকে বেবিকর্ন নামিয়ে মুইন গা থেকে কিচেন এপ্রন খুলে হাত ধুয়ে রুমে চলে যায়। ততক্ষণে ইনশিরাহ ধাতস্থ হয়ে মিঠিকে খাবার দেয়। হঠাৎ মনে পড়ে ওয়াশরুমে তার পোশাক বালতি ভরে রেখে এসেছিল। ত্রস্ত পায়ে হেঁটে ইনশিরাহ রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে দেখল বালতি ফাঁকা। তার জামাকাপড় নেই। সে অবাক হয়ে বেরিয়ে এসে পশ্চিমের বারান্দায় উকি দিল। মুইন শাওয়ার নিয়ে বারান্দায় গিয়েছে ভেজা জামাকাপড় রোদে মেলে দিতে। ভীষণ রকম অবাক হল ইনশিরাহ যখন দেখল মুইন তার পোশাকও পানি নিংড়ে রোদে মেলে দিচ্ছে। একদৃষ্টে তাকিয়ে আছে ইনশিরাহ। লোকটা কি পাগল? যদি ইনশিরার অন্তর্বাস থাকত পোশাকের সাথে তখন। ভাগ্যিস ছিল না। এটা কেন করছে লোকটা? এত স্বাভাবিক হয়ে কিভাবে করছে?
চেয়ে রইল চুপচাপ ইনশিরাহ। তখন মনে পড়ল পাপাও মাম্মার পোশাক এভাবে ধুয়ে দেয় প্রায়শই। মাম্মা অসুস্থ থাকে, কোমরে ব্যথা থাকে মাম্মার। কিন্তু তারা তো মাম্মা পাপা নয়। তারা তো মুইন ইনশিরাহ, যাদের মধ্যে ভালোবাসা এখনো হয়নি। মুইন এতটা স্বাভাবিক কিভাবে তবে? মুইন জামাকাপড় গুলোতে ক্লিপ লাগিয়ে বারান্দা থেকে ঘরে ঢুকতেই ইনশিরার মুখোমুখি হল। এতক্ষণ ইনশিরাহ খেয়াল করেনি, তবে এখন চোখ পড়ল মুইনের উদম শরীরটাতে। একটা গ্রে কালারের ট্রাউজার পরে আছে শুধু। চওড়া লোমশ বুকটাতে বিন্দু বিন্দু জলের ফোঁটা চিকচিক করছে। মাথার চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিতে নিতে মুইন ঘরে ঢুকে ইনশিরার মুখোমুখি হতেই তোয়ালে কাঁধে ঘুরিয়ে রেখে শরীর ঢেকে নেয়। সে বুঝতে পারল ইনশিরাহ অপ্রস্তুত হয়েছে তাকে এভাবে দেখে। ইনশিরাহ দৃষ্টি ঘুরিয়ে বারান্দায় রোদে মেলে দেওয়া তার পোশাকগুলো দেখছিল। মুইন কাবার্ড থেকে একটা পোলো টি শার্ট বের করে গায়ে চাপিয়ে নিতে নিতে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল, জ্বর থেকে উঠেছ, খুব বেশি পানি ছানাছানি করার প্রয়োজন নেই। জামাকাপড় যা ধুতে হবে বুয়া এসে ধুয়ে দেবে, নয়তো লন্ড্রিতে পাঠিয়ে দেয়া হবে। ওয়াশিং মেশিনটা কিছুদিন আগে নষ্ট হয়েছে, নেক্সট মান্থে নতুন নিয়ে দেব। ইনশিরাহ কিছু বলছে না, ঘুরে দাঁড়িয়ে মুইনকে দেখে শুধু। হঠাৎ কেমন আনমনা হয়ে বলে ওঠে, আমি কি আপনার কোনো হেল্প করব? মুইন হাত ঘড়িটা পড়তে পড়তে ইনশিরার দিকে তাকায়। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে অনিমেষে। ইনশিরার চোখে তখনও প্রশ্নবোধক দৃষ্টি। মুইন হঠাৎ অস্পষ্ট হাসল, হেসে সরাসরি ইনশিরার চোখে চোখ রেখে বলল, কেন? আপনি করেছেন। মুইন এবার চওড়া হেসে ইনশিরার কাছে এগিয়ে আসল। ইনশিরার মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমি তো আমার সেবার বিনিময়ে কারো থেকে সেবা চাই না। আমাকে যাই দেওয়া হোক, সেটা কোনো কিছুর বিনিময়ে দেওয়া না হোক। তার পেছনে একজনের বাসনা থাকুক, ভীষণ রকমের ছটফটানি থাকুক। যেন আমাকে সেবা না দিতে পারলে তার বুকে চিনচিনে ব্যথা হয়, তার দিন ভালো না যায়, এমন অস্থিরতা থাকুক তার। এটা বিয়ে ইনশিরাহ, শোধবোধ খেলা নয়। ইনশিরাহ চোখ তুলে তাকায়, বিমূঢ় হয়ে চেয়ে রয় মুইনের চোখে। মুইনের ঠোঁটে লেপ্টে আছে অমায়িক হাসি। সে স্পষ্ট দেখছে তার কথার বাণে ইনশিরাহ কেমন ভরকে গেল। সুদর্শন শ্যামবর্ণের মুখটা হঠাৎ মৃদু হেসে উঠে বলল, চলো খেয়ে নিই। আমি বেরোব। ব্রেকফাস্ট সেরে মুইন ঘরে ঢুকে ইউনিফর্ম পরে নেয়। ইনশিরাহও তার পেছনে পেছনে ঘরে ঢুকে তাকে দেখছে। ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তার যেন আর কোন কাজ নেই। মুইন আয়নায় তাকিয়ে ইউনিফর্মের বোতামগুলো লাগিয়ে নিতে নিতে জিজ্ঞেস করে, কিছু কি বলবে? ইনশিরাহ নড়েচড়ে দাঁড়ায়, মাথা ঝাঁকিয়ে বলে, আমি শোধবোধ করতে চাইনি। আপনি যেভাবে বললেন অমন ছটফটানি নেই, বাসনাও নেই, তবে আমি অবশ্যই পার্টনার হিসেবে আমার দায়িত্বগুলো পালন করতে ইচ্ছুক। বিয়ে যে শোধবোধ খেলা নয় তা আমিও জানি। মুইন চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ওয়েট, তুমি এসব কথা এখনো ভোলনি? ইনশিরাহ মাথা ঝাঁকায়। সে ভোলেনি। মুইন হেসে বলল, হেল্প করতে চাচ্ছ? আবারও মাথা ঝাঁকায় ইনশিরাহ। মুইনের হঠাৎ খুব হাসি পাচ্ছে, এ কেমন অদ্ভুত একরোখা খেয়ালি মেয়ের সাথে পালা পড়ল তার। ইনশিরার ইনোসেন্ট ফেসের দিকে তাকিয়ে মুইনের মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসল। মেয়েটিকে একটু জ্বালাতে ইচ্ছে হলো তার। বলল, না পারবে না তুমি। বাদ দাও। সব কাজ তো সবার জন্য নয়। বলেছ এটাই অনেক। সব কাজ তো সবার জন্য না। কথাটা যেন খুব আত্মসম্মানে লাগল ইনশিরার। ঠান্ডা গলায় জিদ দেখিয়ে বলল, আপনি বলুন। মুইন তার বউয়ের বাচ্চামিগুলো খুব উপভোগ করছিল। বলল, কাবার্ডে আমার লাল শার্টটা দেখতে পাবে। ওটার দুটো বোতাম নেই, বোতাম দুটো লাগিয়ে দিতে পারবে। ইনশিরাহ বোকা বোকা মুখ করে মুইনের দিকে তাকিয়ে আছে। মুইন বাঁকা হেসে বলল, পারবে না জানতাম। বাদ দাও। ইনশিরাহ কপাল কুঁচকে কাবার্ডের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর হয়ে বলে, না পারার কি আছে। শব্দ করে কাবার্ড খুলে হাতাহাতি করতে লাগল, খুঁজতে লাগল লাল শার্ট।
মুইন দুষ্টের মতন হেসে এগিয়ে যায় ইনশিরার কাছে। গিয়ে পেছনে দাঁড়ায়। ইনশিরাহ বলে, কোথায় শার্টটা? কোথায়? মুইন আরেক দফা নিশ্চুপ হেসে নিয়ে গম্ভীর হয়ে বলে, আরে ইঁদুর সাবধান। 2 সেকেন্ডের মধ্যে ইনশিরাহ চেঁচিয়ে উঠে ঘুরে ঝাঁপিয়ে পড়ে মুইনের গায়ে। মুইনের ঠোঁটে বিশ্বজয়ের হাসি, ঠোঁট টিপে হাসতেই থাকে। ইনশিরাহ হঠাৎ নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুতের মতন বলে, লাল শার্ট তো নেই, মিথ্যা বললেন। মুইন বউয়ের থমথমে মুখের দিকে এক পলক তাকিয়ে কাবার্ডের দরজা লাগিয়ে দিতে দিতে বলল, ইঁদুরও নেই। রিল্যাক্স। ইনশিরাহ চোখ বড় বড় করে মুইনের দিকে হতভম্ব হয়ে তাকালো। মুইন বাঁকা হেসে বরফ ঠান্ডা গলায় বলল, আসছি। যে কোনো কারণে মেসেজ করবে। বাই। মুইন বেরিয়ে যাওয়ার পরেও ইনশিরাহ কাবার্ডের সামনে দাঁড়িয়ে থাকে চুপচাপ। ঘরময় পায়চারি করছিল সামিন। আজ সে অফিসে যায়নি। ইলহাম একাই গিয়েছে। ইহান বেরিয়েছে, ইসমাম তার ভার্সিটিতে, পড়ি চেম্বারে। গোটা বাড়িটাতে এখন মোট তারা 4টি লোক মাত্র। সামিন, আলো, ঋতু, সেহা। আজান আয়াত সপরিবারে আতাউর আলমের দেশের বাড়িতে গিয়েছে কটা দিন থাকবে বলে, এরপর আবার ফিরে যাবে কানাডা। আলো সেহার চুলে ওয়েল মাসাজ দিতে দিতে ইনশিরার সাথে ভিডিও কলে কথা বলছিল। ইনশিরার সময় কাটছে না, তাই ক্যামেরা নিয়ে বেরোবে ঠিক করেছে। আলো গম্ভীর হয়ে বলল, যেখানেই যাও মুইনকে বলে যাও। ফোন কাটার সাথে সাথে সেখানে সামিন এলো। আলোর পাশে বসে বলতে লাগল, দিনে কবার মেয়েকে কল করো? আপনার থেকে কমই করি। সামিন হাসল, বলল, আমি তো মেয়ের খবর নিতে কল করি, তুমি তো কল করে ধমকা ধমকি করো। সেহা চুপচাপ বসে আছে। সামিন ভাগ্নির দিকে চেয়ে বলল, বিকেলেই চলে যাবি মা। মামা, আমার পড়াশোনা আছে না। সোফায় গা এলিয়ে দেয় পুরোপুরি সামিন। বাড়িটা কিভাবে খালি হয়ে গিয়েছে পুরো। আলো স্বামীর দিকে তাকিয়ে বলতে থাকে, মেয়েরা বিদায় নিয়েছে, এখন নতুন মেয়ে আনতেই হয় বাড়িতে, ইহানের জন্য ব্যবস্থা নিতে হবে। ওর বাবা মায়ের শীত গরম দেখেন কোনো। আপনিও হাত পা ছেড়ে বসে থাকেন। ঋতু 4 কাপ চা বানিয়ে এনে আলোর মুখোমুখি বসল, বলল, আমার শীত গরম নেই। কেমন কথা বললে তুমি? ছেলের মতি গতিই তো বোঝা দেয়। এত এত মেয়ে ওকে পছন্দ করে, ও কি তাদেরও চোখে দেখে না? ইনশিরার বান্ধবীগুলোর মধ্যে থেকে শুনেছি অনেকেই ইহানকে পছন্দ করে, মেয়েগুলো সুন্দরী। সুন্দরী। আলো ঋতুকে থামিয়ে দিয়ে বলল। পর পর বলল, ওরা ইহানের টাইপের নয় ঋতু। এই এক কথা শুনতে শুনতে কান পচে গেল আমার। ওর টাইপটা কি বলবে? যে মেয়েই আনি না কেন রিজেক্ট করে দেয়। ব্রিগেডিয়ার আজিজের মেয়েটা কি সুন্দরী একটা মেয়ে, তাকেও কত ভালো মানাতো দুজনকে। শামিন ঋতুর এই কথাটার জবাব দিয়ে বলল, আমাদের চোখে ইহানকে কার সাথে মানাবে সেটা নয়, দেখতে হবে ইহান কার সাথে ভালো থাকবে। ঋতু। শামিনের ফোনে হোপ থেকে কল আসে। আজ ইরফানের কল করার কথা ছিল, তবে সন্ধ্যার পরে। এই সকাল সকাল ইরফানের কল পেয়ে সবাই অবাক। কলটা রিসিভ করে শামিন ছেলেকে দেখে বলল, আজ নতুন সেশন ছিল না? প্রফেসর আসেননি? ভাবলাম এখন কল করি। ঋতু চুপচাপ ছেলের কথা শুনছে। কথাবার্তায় নমনীয়তা টের পায় সে, কিন্তু এই সংযম কতক্ষণ থাকে? মেজাজ বিগড়ালেই তো সব শেষ। শামিন হেসে, কণ্ঠে ভীষণ আন্তরিকতা মিশিয়ে বলে, ফাঁকি দাওনি দেখে ভালো লাগছে। ইরফান ম্লান হাসে, জবাবে কিছু বলে না। শামিন বলতে লাগল, আমরা আমাদের এই শান্তিনীরের লোকগুলো একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা, তাই না? কারো স্বভাবের সাথে কারো স্বভাবের মিল নেই, তবে একটা মিল আছে, আমরা ভীষণ পরিবারকেন্দ্রিক। পরিবারকে ভীষণ ভালোবাসি। তুমিও এর ব্যতিক্রম নও জানি। আমরা সবাই ভীষণ অপেক্ষা করছি তোমার জন্য, পরিশ্রম করো, নিজেকে আর ফাঁকি দিও না ইরফান। আকাশী রঙের সুতি শাড়ি, জমিনে সাদা সুতোর কাজ, আজকের জন্য এই শাড়িটা বেছে নিল সে।
শাড়িটা ইনায়া কিনে দিয়েছে গতকাল। ভীষণ পছন্দ হয়েছে প্রেরণার ভাইয়ের বউয়ের দেয়া এই উপহারটা। মেয়েটা প্রেরণার রুচি সম্পর্কে ধারণা পেয়েছে। শুদ্ধর স্কুল নেই আজ, কম্পিউটারে গেমস খেলছে সে। প্রণমীকে নিয়ে মিস জেনি সকাল সকাল বেরিয়েছে, আজ একাডেমিতে প্রতিযোগিতা আছে। প্রেরণা তাড়াহুড়ো করে শাড়িটা পরে ভেজা চুলে একটা তোয়ালে পেঁচিয়ে সদর দরজার কাছে যায়। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলতেই প্রেরণা দ্রুত হাতে আঁচল টেনে ডান কাঁধে তুলে সালাম দিল। ইহান সালামের জবাব দিল। একটা কালো শার্ট পরেছে লোকটা, আজ মোটেও কোন নেতা লাগছে না। ইহানের হাতে একটা মোটামুটি সাইজের বাক্স। প্রেরণার ফ্ল্যাটে ঢুকতেই প্রেরণা তাকে বসতে বলে আশেপাশে তাকাচ্ছে। লোকটা এমন সময়ে এলো যখন ইনায়া প্রীতমের রুমের দরজা বন্ধ। এই সময়ে ওদের কিভাবে ডাকবে প্রেরণা বুঝতে পারছে না। ইহান প্রেরণাকে এক পলক দেখে একটা সোফাতে বসতে বসতে বলল, মাম্মা ইনুর পছন্দের চিপস বানিয়েছিল, শুদ্ধ আর ইনায়ার জন্য পাঠিয়েছে। সেটা দিতে এলাম। প্রেরণা অল্প হেসে বলল, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। আপনি বাড়িতে কেন? রেস্তোরাঁয় যাননি? আজ অফিসে বসব। ইহান আশেপাশে তাকায়। প্রেরণা অপ্রস্তুত ভঙ্গিতে নিজের ফোনটা হাতে তুলে নেয় প্রীতমকে কল করতে, কিন্তু কল না করে ফোনটা আবারও রেখে দেয়। ইহান ইনায়ার কথা জিজ্ঞেস না করে বলল, শুদ্ধ কোথায়? প্রেরণা উঁচু গলায় শুদ্ধকে ডাকল। গুটি গুটি পায়ে শুদ্ধ বেরিয়ে এসে খুশি হয়ে গেল ইহানকে দেখে। দুজনে একই সাথে বলে উঠল, হাই। বলেই হেসে ফেলে দুজন। শুদ্ধ জানতো আবারও এমন ম্যাজিক হবে। প্রেরণা ওদের হাসতে দেখে ইহানকে বলল, আপনাদের আমি বেশ কয়েকবার এভাবে অকারণে হাসতে দেখেছি। এর কারণ কি? ইহান শুদ্ধর দিকে তাকিয়ে প্রেরণাকে বলল, এটা শুদ্ধ আর আমার সিক্রেট, আপনাকে বলা যাবে না। প্রেরণা হেসে চা এনে দেয় ইহানকে। ইহান শুদ্ধকে টেনে কোলে বসিয়ে বলল, বাচ্চা, কি করছিলে? গেমস খেলছিলাম কম্পিউটারে। তোমার মামি মনি কোথায় বাচ্চা? প্রেরণা অপ্রস্তুত হয়ে বলল, ওরা আছে ঘরেই। আমি ডেকে দিচ্ছি। ইহান শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার মামি মনিও একটা বাচ্চা, এত কম্পিউটারে গেমস না খেলে ওর সাথে খেলবে। শুদ্ধ শুকনো মুখে বলল, মামি মনি আমার সাথে খেলে না। কেন? শুদ্ধ বাবুর সাথে খেলে না। ওকে বকে দেব। ইহানের লাই পেয়ে শুদ্ধ বলতে শুরু করে নালিশের ভঙ্গিতে, মামা মামি মনিকে খেলতে দেয় না আমার সাথে, দরজা বন্ধ করে মামি মনিকে আটকে রাখে মামা। এতটুকু বাচ্চার মস্তিষ্কে ব্যাপারগুলো এভাবেই আটকে যায়, যেমনটা শুদ্ধর সাথে হলো। ইহান প্রেরণা দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। প্রেরণার ইচ্ছে করছিল মাটি ফুঁড়ে চলে যেতে। ইহান দৃষ্টি নত করে নিল, সাথে সাথে প্রেরণা ছেলের মুখের দিকে তাকিয়ে থমথমে মুখে বলল, রুমে গিয়ে হোমওয়ার্ক করো শুদ্ধ। গো। চলবে। গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। 15তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।